তুমি ফিরে এলে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ বৌদি, মানে তুমি যদি বিরক্ত না হও তাহলে আজ রাত এখানে থাকতে পারি। তার গলার স্বর কাঁপছিল হালকা, কিন্তু চোখে ছিল গভীর কিছু। আমি জানতাম এটা এক সাধারণ প্রশ্ন না। আমি জানতাম আজকের রাত শুধু রাত হবে না, ঘরে জায়গা তো আছে। আমি শান্তস্বরে বললাম, কিন্তু আমার বুকের ভেতরে ধুকপুক শব্দ যেন বাড়ছিল। রাত নেমে এল ধীরে ধীরে। বৌদি, তুমি কি কখনো এমন কাউকে চেয়েছ যাকে পাওয়া উচিত না? রতন হঠাৎ জিজ্ঞেস করল। আমি চমকে উঠলাম। তার প্রশ্নটা শুধু জিজ্ঞেস করা না, যেন আমার ভেতরের অনুভূতিকে ছুঁয়ে যাচ্ছিল। হয়তো, কিন্তু চাওয়া আর পাওয়ার মধ্যে অনেক ফারাক রতন। আমি ফিসফিস করে বললাম। সে আমার দিকে ঘুরে তাকাল, চোখে সেই পুরনো ব্যথা আর নতুন কিছু আশা। আমি জানি আমি সমরের বন্ধু, তুমি তার স্ত্রী, কিন্তু এই কিছুদিনের ভেতর আমি তোমার ভেতর কিছু একটা খুঁজে পেয়েছি। একটু শান্তি, একটু ভালোবাসা গো। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। এই কথাগুলো আমি কল্পনাও করিনি, তবুও ভেতরে কোথাও যেন আমারও অপেক্ষা ছিল। এমন কথা। সে ধীরে ধীরে আমার হাত ধরল। আমি বাধা দিইনি, শুধু স্পর্শে বোঝা যাচ্ছিল কতটা তীব্রভাবে সে অনুভব করছে আমাকে। রাজ তখন আরও গভীর হয়েছে। আমরা ঘরে ফিরে এলাম এবং একসাথে বসে কথা বলতে লাগলাম। ছোট ছোট গল্প, হাসি, দৃষ্টি সব মিলিয়ে এক অব্যক্ত উত্তাপ ছড়িয়ে পড়ছিল। হঠাৎ সে বলল, তুমি চাও তো আমি এখানেই থাকি, শুধু তোমার পাশে, যেভাবে পারি, কেউ না জানুক। এই অনুভবটা আমাদের মধ্যে থাকুক। আমি কিছু বললাম না, শুধু এক পলক তাকালাম তার দিকে। সেই চোখে অনেক প্রশ্ন, অনেক উত্তর, আর কিছু না বলা কথা। আমাদের দুজনের মাঝখানে দূরত্বটা জানো আর থাকল না। সেই রাতে নিঃশব্দে এক নতুন সম্পর্কের সূচনা হলো, স্পর্শে, দৃষ্টিতে আর গোপন চাওয়ায়। বন্ধুরা, আজকের এই গল্পটি আরও স্পেশাল। না দেখলে খুব মিস করবেন। আর দয়া করে গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ। বিয়ের পর সবকিছু যেন স্বপ্নের মতোই সুন্দর ছিল। আমি আর সমর, নতুন সংসার, নতুন জীবন, নতুন স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন একটু ভাটা পড়ে যখন ওর বিদেশে চাকরি পাওয়া হলো। এই কাজটা কয়েক বছরের। তারপর ফিরে এসে ঠিক ঘর সংসার করব, এই কথা বলে ও চলে গেল। আমি একা হয়ে গেলাম। আমাদের শহরতলির বাড়িটায় শাশুড়িমা আর শ্বশুরমশাই গেছেন। ছোট নন্দের বাড়ি কয়েকদিনের জন্যে, বাড়ি একেবারে ফাঁকা। সেদিন দুপুরটা যেন একটু অদ্ভুত লাগছিল। শরীরটা কেমন জানি অলস ছিল, মাথায় যেন এক ধরনের কুয়াশা। আমি ভ্যানের নিচে বসেছিলাম, হালকা তেল নিয়ে মাথা আর কাঁধে মালিশ করছিলাম। তখনই বেল বাজল। আমি একটু চমকে উঠলাম। কে? দোয়ালেটা গায়ে জড়িয়ে দরজার কাছে গিয়ে বললাম, একটা অচেনা কণ্ঠ। বৌদি, আমি রতন। ও রতন? আমি অবাক। আমার তো এমন কেউ নেই যাকে রতন বলে চিনি। একটু দোনমনা করেও দরজা খুললাম। দরজার ওপারে দাঁড়িয়ে একটা উজ্জ্বল চোখের তরুণ, পরনে জিন্স আর হালকা নীল শার্ট, সমরদার বন্ধু। পাশের গ্রামের, আগে দিল্লিতে থাকতাম, এখন এসেছি। ভাবলাম একবার দেখা করে যাই। আমি একটু দ্বিধায় ছিলাম, তবুও ভদ্রতা রক্ষা করতে ঘরে ডেকে চা বানাতে গেলাম। চা নিয়ে এসে দেখি ছেলেটা বসে আছে, কিন্তু চোখ যেন চারপাশে ঘোরে। চা এগিয়ে দিয়ে বললাম, তুমি সমরের কোনো বন্ধু? আগে তো শুনিনি। গিয়ে সে বলল, কলেজ এ একসাথে পড়তাম, তখন খুব ঘনিষ্ঠ ছিলাম। ও খুব ভালো বন্ধু ছিল। অনেক বছর পর ফিরলাম, তাই ভাবলাম ওর বাড়িতে গিয়ে দেখা করি। জানতাম না তো এখন বিদেশে। খোঁচা খেতে খেতে এসে বলল, এই বাড়িটা বেশ সুন্দর, আপনি একাই থাকেন? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, কিছুদিনের জন্য ওরা বাইরে গেছেন। এই আলোচনায় বুঝতে পারলাম ছেলেটি খুব সহজাত, কিন্তু কোথাও একটা অদ্ভুত দৃষ্টি তার চোখে, সেটা লুকাতে পারছিল না। আমি তখনও বুঝতে পারছিলাম না এই আগন্তুককে সত্যিই বন্ধু ভাবাপন্ন নাকি এরই পিছনে অন্য কিছু আছে। সে বলল, বৌদি, আজকে এতদিন পর আমার নিজের গ্রামের কাছাকাছি ফিরে এলাম। আপনাকে দেখে খুব আপনজনের মতো লাগছে। কি? এই কথা শুনে আমার বুকের ভেতর এক ধরনের অস্বস্তি কাজ করল। সেই সঙ্গে যেন এক নিঃসঙ্গতার ছায়া আমার চারপাশে নেমে এল। সত্যি বলতে, আমি তখন একাকিত্ব হাঁপিয়ে উঠছিলাম। এই শহরতলির নিঃশব্দ দুপুরগুলো, এই ফাঁকা বাড়ি আর নিঃসঙ্গতা, কখনো কখনো মনটা ভার হয়ে যেত। আমি তখন বুঝে উঠতে পারছিলাম না এই ছেলেটি আমার জীবনে কি পরিবর্তন আনতে চলেছে। চায়ের কাপটা নামিয়ে রেখে রতন জানালার পাশে গিয়ে দাঁড়াল। জানালা দিয়ে দুপুরের রোদ এসে পড়ছিল। তার মুখে আমি বুঝতে পারছিলাম সে কিছু বলতে চাইছে, কিন্তু ভাষা খুঁজে পাচ্ছে না। বৌদি, রতন হঠাৎ বলল, আপনাকে দেখে খুব ভালো লাগলো। এতদিন পর নিজের মতো কাউকে দেখলাম। আমি হেসে বললাম, তোমার গ্রামে তো কত আত্মীয় স্বজন থাকবে। খুশি মুখ ফিরিয়ে বলল, সবাই আছে, কিন্তু আপন করে নেবার মতো কেউ নেই।
সমরদা ছিল আমার জীবনের একমাত্র বন্ধু, একমাত্র মানুষ যার সঙ্গে আমি কিছু না ভেবেই কথা বলতে পারতাম গো। তার গলা ছিল এক ধরনের চাপা কষ্ট। আমি সেটা উপেক্ষা করতে পারলাম না। সমর তোমার কথা বলতো না ঠিকই, তবে ওর বন্ধুবান্ধব অনেক ছিল। আমি বললাম হয়তো বলতো না, কিন্তু আমি তাকে আজও ভুলিনি। বলতেই তার চোখে জল চলে এলো। আমি চুপ করে গেলাম। কিছু মুহূর্ত থাকে যেখানে শব্দ বাহুল্য হয়ে পড়ে। ঘরের ভেতরে একটা নীরবতা ছড়িয়ে পড়ল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে পর্দাগুলোকে উড়িয়ে দিল। রতন ধীরে ধীরে একটা চিঠি বার করল। তার পকেট থেকে। এটা সমরদার লেখা, অনেক পুরনো। আমি সবসময় এটা সঙ্গে রাখি। আমি চিঠিটা নিয়ে পড়তে লাগলাম। তাতে লেখা ছিল কিছু সাধারণ কথাবার্তা, বন্ধুত্বের স্মৃতি। আর একটা বাক্য, তুই কখনো যদি আমার বাড়িতে যাস, আমার বুটাকে আপনজনের মতো দেখে নিস কি। এই বাক্যটা পড়ে আমার বুক কেঁপে উঠল। সমরের এই লেখার অর্থ আমি বুঝতে পারছিলাম না, কিভাবে এক বন্ধু আরেক বন্ধুকে এমন দায়িত্ব দিয়ে যেতে পারে। আমি চুপ করে চিঠিটা ফেরত দিলাম। রতন এবার হালকা হাসল, কিন্তু সেই হাসিতে ছিল এক অজানা ইঙ্গিত। বৌদি, আমি কি এখানে কিছুক্ষণ থাকতে পারি? সে হঠাৎ প্রশ্ন করল। আমি অবাক। এই বাড়িটার পরিবেশটা আমার ভালো লাগছে। আমি ক্লান্ত, কিছুক্ষণ ঘুমিয়ে নিতে চাই। ওহ, আমি বললাম, একটু বসো, দেখি তোমার থাকার ব্যবস্থা করা যায় কি না। গিয়ে আমি উঠে পাশের ঘরটা গুছিয়ে দিলাম। নিজের অজান্তেই আমি খুব স্বাভাবিকভাবে তার দেখাশোনায় ব্যস্ত হয়ে পড়লাম। কারণ হয়তো আমারও সেই একাকিত্ব যা কারও উপস্থিতিতেই খানিকটা নরম হয়ে যায়। রাত নামল, বাতাসে একটা অদ্ভুত শীতলতা। ছায়ারা যেন ঘন হয়ে উঠছে। আমি জানতাম না এই রাতে আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। রাত তখন বেশ গভীর। ঘরের ঘড়িতে টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আমি বারান্দায় বসেছিলাম, এক কাপ গরম দুধ হাতে নিয়ে। আকাশটা অন্ধকার, কিন্তু কোথাও যেন চাঁদের আলো ছায়ার মতো খেলে যাচ্ছিল। পাশের ঘর থেকে হালকা এক শব্দ এলো। মনে হলো কেউ আস্তে করে হাঁটছে। আমার বুকের ভেতরটা একটু ধক করে উঠল। রতন। আমি দাঁড় দিলাম। দরজা খুলে সে বেরিয়ে এল। তার চোখ লালচে, ক্লান্ত, ঘুম আসছে না। বৌদি, সে বলল, মনটা ভার হয়ে আছে। আমি তাকে বসতে বললাম, আর নিজেও তার পাশে গিয়ে বসলাম। আমরা দুজনেই কিছুক্ষণ চুপ করে রইলাম। বৌদি, আপনি কি কখনো ভয় পান একা থাকতে? রতন হঠাৎ জিজ্ঞেস করল। প্রশ্নটা অদ্ভুত লিখল। হ্যাঁ, মাঝে মাঝে, তবে এখন অভ্যাস হয়ে গেছে। রতন একটু হেসে বলল, আমি একা থাকতে ভয় পাই। অনেক পুরনো অভিজ্ঞতা আছে আমার, যেগুলো মনে পড়লেই বুক কেঁপে ওঠে। আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, কী রকম অভিজ্ঞতা? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, ছোটবেলায় একবার বাড়ির সবাই একটা উৎসবে গিয়েছিল। আমি একা ছিলাম সেই রাতে। কেউ একজন বাড়ির পেছন থেকে জানালার কাছে টোকা দিচ্ছিল, কিন্তু বাইরে কেউ ছিল না। সেই রাতের পর থেকে আমি অন্ধকার বা নিঃশব্দকে ভয় পাই। আমি বুঝতে পারছিলাম ছেলেটি অনেক কিছু জমিয়ে রেখেছে মনে। তার একাকিত্ব, তার ভয়, তার যন্ত্রণা, সব যেন কথা হয়ে উঠছে ইডাতে। আমি বললাম, তোমার সাহস আছে যে এগুলো এখনো মুখে বলতে পারো? আমার দিকে তাকিয়ে বলল, আপনাকেই তো বললাম বৌদি, আপনি এমন একজন যাকে দেখে মনে হয় সবকিছু বুঝতে পারবেন। বললেও তার চোখে ছিল এক ধরনের অদ্ভুত প্রশান্তি। সেই দৃষ্টিতে আমি যেন নিজেকে নতুন করে দেখলাম। বৌদি, বৌদি, বৌদি। সে আবার বলল, আপনি কি সমরদাকে মিস করেন? আমি একটু চুপ করে থাকলাম। তারপর বললাম, প্রতিদিন। এই কথাটার পর আমরা দুজনেই আর কোনো কথা বলিনি। রাতটা নিঃশব্দ হয়ে গেল, কিন্তু সেই নীরবতার মধ্যেও যেন একটা অদ্ভুত শব্দ লুকিয়েছিল। ভাঙা মন, অসম্পূর্ণ অনুভব আর অজানা আকর্ষণ। রাতটা কাটল। আমি জানতাম এই রাত শুধু একদিনের ছিল না। এটা শুরু এক নতুন আবর্তনের। রাত শেষ হয়ে সকাল চলে এলো, কিন্তু আমার ভেতর যেন এক ধরনের অস্বস্তি জমেছিল যা কাঁদছিল না। রতনা রানী একে অপরের দিকে তাকালাম, কিন্তু কোনো কথাই মুখ দিয়ে বের হলো না। তার চোখে যে কিছু অতিরিক্ত ছিল তা আমি বুঝতে পারছিলাম। শুধু কি বন্ধু হিসেবে এসেছিল সে, নাকি তার মধ্যে অন্য কিছু ছিল যা গোপন রাখা হয়েছিল। আমি উঠে ঘরটা গুছিয়ে নিতে লাগলাম। রতন উঠে দাঁড়িয়ে বলল, বৌদি, আমি চলে যাচ্ছি। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। কেন যেন মনে হচ্ছিল রতন চলে গেলে আমার কিছু অজানা শূন্যতা অনুভব হবে। কিন্তু আমি মুখে কিছু বললাম না, শুধু মাথা নেড়ে তার দিকে তাকালাম। ঠিক আছে, তবে কোনো সমস্যা হলে জানাবে খো। আমি ধীরে বললাম। সে এক ঝলক হাসল, কিন্তু সেই হাসিতে কিছুটা কৃত্রিমতা ছিল। ধন্যবাদ বৌদি, তুমি ভালো থেকো। খু এভাবে চলে গেল রতন, কিন্তু তার চলে যাওয়ার পরেও যেন বাড়ির প্রতিটি কোণে তার উপস্থিতি অনুভব করতে লাগলাম। সেই হাসি, সেই অদ্ভুত দৃষ্টি, সবকিছু যেন আমার মনে খেলে যাচ্ছিল। আমি জানতাম কিছু একটা ছিল যা আমি এড়িয়ে গিয়েছিলাম। দুপুরের সমরের ফোন এল।
প্রথমে একটু অস্বস্তি লেগেছিল, কিন্তু তারপরে আমি ফোনটা ধরলাম। কেমন আছো? সমর হেসে বলল, ভালো আছি, তুমি কেমন? আমি হাসতে চেষ্টা করলাম, কিন্তু ভেতরে এক ধরনের অস্বস্তি জমেছিল। কোনো সমস্যা? সমর প্রশ্ন করল। তোমার কথায় কিছুটা উদ্বেগ দেখছি। না, কোনো সমস্যা নেই। তুমি চলে যাবার পর বাড়ি একটু নিঃসঙ্গ লাগছে, কিছুটা একা একা মনে হচ্ছে। আমি সোজা বলে দিলাম, তুমিই রতনকে দেখেছ? সমর জানতে চাইল। হ্যাঁ, সে আসছিল, নিজের গ্রামের কিছু কাজ নিয়ে এসেছিল, বলেছিল তোমার সাথে কথা বলেছে নিশ্চয়। আমি জানি রতন অনেক দিন পর এলো, কিন্তু। সমর কিছুটা থেমে গিয়ে বলল, তুমি সাবধানে থেকো, আমি তোমার জন্য চিন্তিত। তার কথাগুলো শুনে আমার মনটা বেশ ভারী হয়ে গেল। কিন্তু সমর, তোমার বন্ধু তো, তুমি এত চিন্তা করছো কেন? সমর কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, সে মানুষ হিসেবে ভালো, কিন্তু মাঝে মাঝে তার মধ্যে কিছু অদ্ভুত বৈশিষ্ট্য থাকে। তাকে খুব ভালোভাবে জানো না তুমি গো? আমি কিছুটা অবাক হলাম। অদ্ভুত বৈশিষ্ট্য? হ্যাঁ, রতন মাঝে মাঝে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, আর সেই কারণে তার কিছু আচরণ কখনো কখনো অস্বাভাবিক হয়ে ওঠে। তুমি সতর্ক থেকো। এই কথাগুলো শুনে আমার মাথায় চিন্তার ঝড় উঠল। সমর কি জানত রতন আসলে কেমন, কি ধরনের আচরণ সে করত? কিন্তু কেন আমাকে এসব বলল না আগে? কেন এতদিন পর এসব জানাল? আমি একটু বিরক্ত হয়ে বললাম, ঠিক আছে সমর, আমি সাবধানী থাকব। খুব ফোন রেখে দেওয়ার পর কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। রতনের সম্পর্কে আরও কিছু তথ্য জানতে ইচ্ছে করছিল, কিন্তু আমি কিছু বলিনি। সমরকে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমার মনে যে শূন্যতা রতন চলে যাবার পর অনুভব হচ্ছিল, সেটা আসলে কি নিঃসঙ্গতা নাকি কিছু অন্যরকম অনুভূতি? এমন সময় দরজায় নক পড়ল। এক মুহূর্ত চুপ থেকে দরজা খুলে দেখলাম রতন আবার দাঁড়িয়ে, তার মুখে হালকা হাসি, কিন্তু চোখে কিছু একটা ছিল যা আমার মনের ভেতর যেন কাঁপন তুলে দিল। তুমি ফিরে আসলে? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ বৌদি, মানে তুমি যদি বিরক্ত না হও তাহলে আজ রাতটা এখানে থাকতে পারি। তার গলার স্বর কাঁপছিল হালকা, কিন্তু চোখে ছিল গভীর কিছু। আমি জানতাম এটা এক সাধারণ প্রশ্ন নয়। আমি জানতাম আজকের রাত শুধু রাত হবে না, কিছু একটা ঘটতে চলেছে যা আমার জীবনকে বদলে দিতে পারে। দরজা খুলে আমি রতনকে আবার দেখে কিছুটা স্তব্ধ হয়ে গেলাম। তার চোখে এক ধরনের টান ছিল, যেন কিছু বলবে আবার না বলে ফিরে যাবে। তুমি ফিরে এলে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ বৌদি, মানে তুমি যদি বিরক্ত না হোক তাহলে আজ রাতটা এখানে থাকতে পারি। তার গলার স্বর কাঁপছিল হালকা, কিন্তু চোখে ছিল গভীর কিছু। আমি জানতাম এটা এক সাধারণ প্রশ্ন নয়। আমি জানতাম আজকের রাত শুধু রাত হবে না, কিছু একটা ঘটতে চলেছে যা আমার জীবনকে বদলে দিতে পারে। দরজা খুলে আমি রতনকে আবার দেখে কিছুটা স্তব্ধ হয়ে গেলাম। তার চোখে এক ধরনের টান ছিল, যেন কিছু বলবে আবার না বলে ফিরে যাবে। তুমি ফিরে এলে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ বৌদি, মানে তুমি যদি বিরক্ত না হও তাহলে আজ রাতে এখানে থাকতে পারি। তার বলার স্বর কাঁপছিল হালকা, কিন্তু চোখে ছিল গভীর কিছু। আমি জানতাম এটা এক সাধারণ প্রশ্ন নয়। আমি জানতাম আজকের রাত শুধু রাত হবে না, কিছু একটা ঘটতে চলেছে যা আমার জীবনকে বদলে দিতে পারে। রাত নেমে এল ধীরে ধীরে, চারদিক নিস্তব্ধ। ছাদে দাঁড়িয়ে আমরা দুজনেই চুপচাপ আকাশ দেখছিলাম। অন্ধকারের ভেতর থেকে এক ধরনের অদ্ভুত নৈশব্দ আসছিল, যা কথার থেকেও স্পষ্ট ছিল। বৌদি, তুমি কি কখনো এমন কাউকে চেয়েছ যাকে পাওয়া উচিত না? রতন হঠাৎ জিজ্ঞেস করল। আমি চমকে উঠলাম। তার প্রশ্নটা শুধু জিজ্ঞেস করা নয়, এটা যেন আমার ভেতরের অনুভূতিকে ছেড়ে যাচ্ছিল। হয়তো, কিন্তু চাওয়ার পাওয়ার মধ্যে অনেক ফারাক। আমি ফিসফিস করে বললাম। সে আমার দিকে ঘুরে তাকাল, চোখে সেই পুরনো ব্যথা আর নতুন কিছু আশা। আমি জানি আমি সমরদার বন্ধু, তুমি তার স্ত্রী, কিন্তু এই কিছুদিনের ভেতর আমি তোমার ভেতর কিছু একটা খুঁজে পেয়েছি। একটু শান্তি, একটু ভালোবাসা। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। এই কথাগুলো আমি কল্পনাও করিনি, তবুও ভেতরে কোথাও যেন আমারও অপেক্ষা ছিল এমন কথা। সে ধীরে ধীরে আমার হাত ধরল। আমি বাধা দিইনি, শুধু স্পর্শে বোঝা যাচ্ছিল কতটা তীব্রভাবে সে অনুভব করছে আমাকে। রাত তখন আরও গভীর হয়েছে। আমরা ঘরে ফিরে এলাম এবং একসাথে বসে কথা বলতে লাগলাম। ছোট ছোট গল্প, হাসি, দৃষ্টি সব মিলিয়ে এক অব্যক্ত উত্তাপ ছড়িয়ে পড়ছিল। হঠাৎ সে বলল, তুমি চাও তো আমি এখানেই থাকি, শুধু তোমার পাশে যেভাবে পারি। কেউ না জানুক, এই অনুভবটা আমাদের মধ্যে থাকুক। আমি কিছু বললাম না, শুধু এক পলক তাকালাম তার দিকে। সেই চোখে অনেক প্রশ্ন, অনেক উত্তর, আর কিছু না বলা কথা। আমাদের দুজনের মাঝখানে দূরত্বটা যেন আর থাকল না।
সেই রাতে নিঃশব্দে এক নতুন সম্পর্কের সূচনা হলো স্পর্শে দৃষ্টিতে আর গোপন চাওয়ায়। এই সম্পর্কের নাম কেউ জানে না, না বন্ধুত্ব, না প্রেম, না অধিকার। তবু এই সম্পর্ক বাস্তব, তীব্র, নিঃশব্দ, অথচ হৃদয়ের গভীরে গেঁথে থাকা। রাতটা যেন কেটে গেল নিঃশব্দ, অথচ হাজার শব্দে ভরায় এক অনুভূতির মাঝে। আকাশে ভোরের আলো দেখা যাচ্ছে, খোলা জানালা দিয়ে হালকা রোদ এসে আমার চোখে পড়ল। আমি ধীরে ধীরে উঠে বসলাম। শরীরে এখনও রাত্রির সেই উষ্ণতা লেগে আছে, আর মন জুড়ে এক ধরনের শূন্যতা। পাশ ফিরে তাকালাম রতন গভীর ঘুমে, তার মুখে এক শিশুর মতো প্রশান্তি। কিন্তু আমার বুকের ভেতরটা যেন কিছু একটা টানছে। আমি কি ভুল করলাম? আমি কি বিশ্বাস ভাঙলাম, নাকি আমি কেবল এক মুহূর্তের তীব্র একাকিত্ব নিজেকে হেরে যেতে দিলাম? এই প্রশ্নগুলো বারবার আমাকে কামড়ে ধরছিল। আমি বিছানা থেকে উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম, নিজের চোখের দিকে তাকালাম। এক নারীর, এক স্ত্রীর, এক প্রেষীর চোখ। কিন্তু এই চোখে আজ স্পষ্ট দ্বিধা। এক কাপ চা বানিয়ে বারান্দায় বসে পড়লাম। পাখির ডাক আর সকালে নীরবতা আর আমার ভেতরের ছটফটানি সব একসাথে কেমন গুমোট লাগছিল। বৌদি, কি একটা পরিচিত গলা আমাকে চমকে দিল। পিছনে তাকিয়ে দেখি রতন দাঁড়িয়ে আছে, চুল এলোমেলো, চোখে ঘুম না ঘুম ভাব। তুমি এত সকালে জেগে গেলে? আমি কোনো কথা বললাম না, চুপ করে তাকিয়ে রইলাম তার দিকে। সে এগিয়ে এসে বলল, তুমি আমার সামনে বসো। আমি জানি তোমার মনে অস্থিরতা আছে, কিন্তু আমি তোমাকে দোষ দেব না। আমি শুধু চাই তুমি বুঝে ফেলো এই মুহূর্তটা আমাদের কেমন ছিল। এটা যদি ভুল হয় তাহলে সেটাও দুজনের ভাগ করে নেওয়া ভুল। তার কথায় যেন খানিকটা প্রশ্রয়, খানিকটা সাহস আর প্রচণ্ড ভালোবাসা ছিল। আমি জানি তুমি সমরদাকে ভালোবাসো, সে বলল। তবে এই রাতেই অনুভবটা অস্বীকার করো না বৌদি, এটা সত্যি ছিল। আমার চোখ দুইটা ছলছল উঠল। সত্যি বলতে আমি নিজেও জানি এই অনুভূতির জন্ম হয়েছিল গভীর স্পর্শ ভরা, অথচ পরিণতি এক আত্মিক টান থেকে। আমি শুধু বললাম, রতন তুমি চলে যাও, আজ না হয় কিছুই হয়নি, ধরো আমি চাই না এই অনুভবটা ভাঙুক, নোংরা হোক। সে আমার দিকে তাকিয়ে থাকল অনেকক্ষণ, তারপর আস্তে করে বলল, যদি কখনো মনে হয় এই কিছু না হওয়াটাই সবচেয়ে বেশি কিছু ছিল, তাহলে মনে করো আমি এখানে ছিলাম শুধু তোমার জন্য। রতন চলে গেল চুপচাপ। আমি চেয়ার এ বসে রইলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, আর আপনার বেলাল আইকনটা বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।